না, এদিকে না। প্রিয় দর্শক, ইউএস নিউজ অনলাইন ডট কম অন্যতম আয়োজন ইউএস নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ ইউএস নিউজ অনলাইন জার্নালের 905তম পর্বে। পড়ে গেছে একটা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারি শপথ নিচ্ছেন। মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের সিঁড়ির দাঁড়িয়ে তিনি শপথ নেবেন। সেই শপথ নিয়ে আমরা জানবো যে এবারের দায়িত্ব নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে কি ধরনের পরিবর্তন আসবে, যুক্তরাষ্ট্রের সার্বিক বিষয়ে আমরা জানবো। তো এই বিষয়ে কথা বলবেন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার আর্সেলের ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট এবং নিউ ইয়র্ক স্টেট এএপিআই এর কমিশনার, প্রখ্যাত শ্রমিক ইউনিয়ন লিডার মাহফুজ উদ্দিন। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্সের চেয়ারম্যান এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি নাসির আলী খান পল, এবং সাংবাদিক মাহফুজুর রহমান, তিনি বর্ণমালা নিউজের সম্পাদক। আমি প্রথমে শুরু করবার জন্য করবো আমাদের মাহফুজ উদ্দিনকে। আপনি শুরু করবেন। ইতিমধ্যে আহ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বিদায়ী ভাষণ দিয়েছেন। তো ভাষণে তিনি যে কথাগুলো বলেছেন আপনারা শুনেছেন। এই বিষয়গুলো দিয়ে শুরু করেন। জি, আসসালামু আলাইকুম। আমার সাথে বিশিষ্ট বিজ্ঞ লোকেরা আছেন, সাথে নাসির ভাই, আমাদের মাহবুজ ভাই, সবাইকে ধন্যবাদ। এবং যারা শুনছেন, শুনবেন, দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। সেলিম ভাই, আপনার এই যে অনুষ্ঠান যেদিন থেকে শুরু করেছেন আমরা জড়িত ছিলাম। আমি আপনাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি, কারণ আপনি এটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছেন। এখন আমরা ঘুরি আপনার পিছে পিছে আমাদেরকে আনার জন্য। আমি অনেকদিন পরে এসেছি। নো, বাইডেনের স্পিচ যেহেতু হিজ এন্ডিং তার লাস্ট টার্ম, লাস্ট ডে অলমোস্ট, তো সেজন্য তার যে স্পিচ, এই স্পিচের সারমর্ম আমাকে তখন এমন এফেক্ট করে না, বা এমন বাহাবা দেওয়ার আমার সুযোগ দেখি না খুব একটা। বর্তমানে আমরা যদি একটু যদি লোক করি, গত 4 বছরে সে কি করছে এবং কতটুকু ইকোনমিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি এবং স্টেবিলিটির দিক থেকে আমরা কোনখানে এসছি, সেটাকে যদি একটু আমরা দেখি, তাহলে এভাবে বলতে পারি যে ডিউরিং হিজ 4 years টাইম, the bills that he did with the Republican help is enormous. Uh, Comparatively speaking, all those bills, from the inflation reduction to the infrastructure to the incentive at the beginning, first year of his term, uh, all these things that he has passed is very important for our country, for this nation. So that's first part. Second part is that আপনি হয়তো লক্ষ্য করছেন, আপনারা জানেন যে সত্যি যে আমেরিকার ইকোনমি টুডে ইজ দি নাম্বার ওয়ান ইকোনমি ইন দি ওয়ার্ল্ড। ইট ইউজ টু বি, even 4 years ago, it used to be equivalent of the all European countries and the United States. Today, United States economy is double than the entire European economy. So I am very hopeful that he's living something. What is the proof also? American budget used to be, when he took over, it was 5.4 trillion dollars. Today, he just finished $6.75 trillion budget. In his budget, he has reduced the deficit by $1.8 trillion. This is the highest ever any president did. Even Trump, in his previous 4 years, he brought it down to $443 billion, which is less than half a trillion. So what we are saying, that economically and financially and statistically, I think he has good numbers he's living behind. But the issue today
is not what Biden has done. The issue will be what Trump will be doing. আমরা এখানে পর্বের কথা শুনবো। তো আমি যেটাতে ফিয়ার করি, আমি কিন্তু তাকে ওয়েলকাম করি, বিকজ হি ইজ নাও আওয়ার প্রেসিডেন্ট। হি ডিজার্ভ অল আওয়ার রেসপেক্ট অ্যান্ড অল আওয়ার সাপোর্ট ফর নেক্সট 4 years if he is not trying to run again in 2029, saying that I missed a term, so let me have another term. That can happen too, but that's a prediction from 4 years now. So what we are saying, that he is our president, we need to support him and we need to be behind him, and I am. But my fear is all the secretaries he is appointing, all the advisor he is appointing, all the lower level and upper level, wherever he could appoint now, whomever he is appointing, আমরা সবাই এদের অনেককে চিনি আর কি। এই চিনার পরিপ্রেক্ষিতে যেটা আমি ফিয়ার করি, যেমন আমাদের মুসলমানরা প্রচুর হারে তাকে ভোট দিচ্ছেন, আমাদের বাংলাদেশিরা প্রচুর হারে তারা ভোট দিচ্ছেন, which is okay, any democratic people, whatever they want to vote, they can vote. বাট মুসলিমরা যদি এমন আশা করে থাকেন যে প্যালেস্টাইনে এখন প্যালেস্টাইনের একটা ব্যবস্থা হবে, 2 state solution হবে, I think সেটা asking too much from Biden. The first thing is that he chose a guy as the ambassador of the United States to the Israel, the most dangerous guy. He is worse than any other Christian leader in the present world. I am talking about Huckabee, who was the governor of Arkansas after, I think, Bill Clinton or something like that. So what happens? He's a religious preacher. He preach. He thinks that they enter Jerusalem, enter Egypt, enter Lebanon, even Saudi Arabia should be part of the kingdom. They call kingdom. He believes that. And that is what has happened. So now, people think that Trump will be taking over on January 20th, and the peace accord that is in the process on Sunday, it will be effective. এটা আমরা শুনেছি, কিন্তু সেটাতে একটা জিনিস লক্ষ্য করবেন, এই সিজফায়ারে 3টা ফেজ। প্রথম ফেজে হোস্টেজ এবং বন্দি অবস্থায় যারা প্যালেস্টাইনিদের আছে এদের ভিতরে এক্সচেঞ্জ হবে। তো সেটা হওয়া একেবারে স্বাভাবিক কথা, কারণ হইতেই হবে, এবং এটা আমরাও প্রথম থেকে মনে করে আসতেছিলাম যে ইসরায়েলের জেলখানায় নিরপরাধ প্যালেস্টাইনিরা সাফার করতেছে, চিকিৎসার অভাবে, খাওয়ার অভাবে তারা কষ্ট পাচ্ছে, সুতরাং তাদের ওখান থেকে যদি রিলিজ হয়ে আসে, আর এদিক দিয়ে যে হোস্টেজগুলো সেগুলো গাজার মতো একটা ছোট্ট জায়গাতে, এই যে এদেরকে যে এতদিন জীবিত রাখা সম্ভব হয়েছে, খাওয়া দাওয়া করানো সম্ভব হয়েছে, আমি জানি না কিভাবে তারা করছে, বাট দে ডিড ইট। স্টিল I think only 36 had died. The rest is still alive, which is a good thing. I am praying for the families that they should get their children back, and so on and so forth. অনেক ধন্যবাদ। Yes. নাসির খান ফোন ভাই, আপনি বলবেন, রিপাবলিকান হিসেবে এখানে অনেক কাজ করেছেন, এবং এবারের বিজয় আসলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পের এই বিজয় কিন্তু একবার ঐতিহাসিক। সবকিছু কংগ্রেস, সিনেট এবং প্রেসিডেন্ট অবশ্যই সবকিছু মিলিয়ে যদি বলেন কি প্রত্যাশা? ধন্যবাদ। ইউএসএ নিউজ অনলাইনের যারা দর্শক আছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা। অনেকদিন পর আসলাম সেলিম ভাই আপনার অনুষ্ঠানে, আর আমার সঙ্গে আমার দুইজন অত্যন্ত প্রাণের কাছের মানুষ রয়েছেন, ডেমোক্রেট বিগ লিডার অ্যাসালের প্রেসিডেন্ট আমার মেজবা ভাই, এবং একজন নির্ভীক সাংবাদিক নিউ ইয়র্কে, যাকে আমি হয়তো 35 থেকে 40 বছর চিনি, যিনি সাদাকে সাদা কালোকে কালো বলে এসছেন, মাহফুজুর রহমান। তাদেরকে সালাম। দেখুন, ডোনাল্ড ট্রাম্প এসছে একটা ম্যান্ডেট নিয়ে, এবং সেই ম্যান্ডেটটা এবারের ইলেকশনে যে আমরা শুনেছিলাম, বারবার শুনেছিলাম ইলেকশনে, আমি বহু টক শোতে গেছি, মেজবা ভাই গিয়েছেন,
আমরা শুনেছি হাড্ডাহাড্ডি লড়াই। এই হাড্ডাহাড্ডি লড়াই দেখেই মানুষের কিন্তু এই পোল, মিডিয়া, এদের উপর থেকে আমেরিকান পিপলের আস্থা উঠে গেছে, যে এরা বারবার কিন্তু আমাদেরকে এই পোল দিয়ে, স্ট্যাটিস্টিক দিয়ে আমাদেরকে মিসগাইড করছে সমাজকে। তার প্রমাণ আমরা 2016-এ পেয়েছি, যখন ইলেকশনের আগের রাতে বলেছে CNN 70% চান্স, আগের রাতে বলছে হিলারি আমেরিকা উইল বি দ্য আমেরিকার নেক্সট প্রেসিডেন্ট। সেখানে আমরা কয়েক ঘন্টা পরেই তার রেজাল্ট আপনারা সবাই জানেন। এবারও এই হাড্ডাহাড্ডি লড়াই, আমি যেখানে গেছি প্রায় অন্তত 30টা টক শোতে গেছি, সবই বলে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু লড়াই কি হয়েছে এটা গোটা পৃথিবীর মানুষ জানে, আমরাও জানি, এবং কেন হয়েছে এরকম একটা রেজাল্ট। আর মাহফুজ ভাই যে বললেন যে বাইডেনের 4 বছর ইকোনমি বেস্ট, এই আপনার ডেফিসিট কমেছে, বাইডেন যদি 4 বছরে পজিটিভ কিছু করতো তাহলে তো তাকে সেকেন্ড টার্ম অন্তত দেওয়া হতো। আমেরিকার জনগণ কিন্তু তাকে সেকেন্ড টার্ম দেয়নি, এবং ডেমোক্রেটের লিডাররাই, তার যে বস ওবামা, তারাও তাকে জোর জবরদস্তি টানে নামিয়ে দিয়েছে। তার মানে বাইডেন গভর্নমেন্ট ইজ কমপ্লিটলি ফেলিওর। কিন্তু আমার মনে হয় বাইডেন আজকে ডেমোক্রেটের যে অবস্থা, এই অবস্থার জন্য ডেমোক্রেটের কিছু পলিসি দেয়। তাদের যেসব পলিসি, সেই পলিসির মধ্যে সর্বপ্রথম হলো 15 মিলিয়ন অবৈধ লোককে এই আমাদের দেশের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবং এরা শুধু নর্মাল লোক না, এরা চরম ক্রাইম করেছে আমেরিকায়। তারা আমাদের ছেলে মেয়েদের রেপ করেছে, তারা ফেন্সিডেল দিয়ে আপনার ড্রাগ অ্যাডিক্ট করে 100,000 মেরে ফেলেছে। আপনি নিউ ইয়র্কের জনজীবন দেখেন, তারা পুলিশ পিটাচ্ছে, তারা বাড়ি দখল করে নিচ্ছে, বিল্ডিং দখল করে ভেনেজুয়েলিয়ান থাগসরা আপনাকে রেন্ট কালেক্ট করছে। তো এইসব তো অ্যাকসেপ্টেবল না। জিনিসপত্রের চরম দাম, মানুষের কেনার বাইরে। আমরা যারা আপনার এখানে বিল্ডিং বিজনেসে আছি, তারা দেখেছি কিভাবে বিল্ডিং এর মেটেরিয়ালসের দাম বেড়েছে, সর্বস্তরে দাম বেড়ে গেছে। সোশ্যাল অবস্থা দেখেন, সোশ্যাল অবস্থার কত অবক্ষয় হয়েছে। আজকে স্কুলে কোয়াড ড্যান্স হয়, ট্রান্সজেন্ডারদের ড্যান্স হয়, আপনার এই গে, লেসবিয়ান, সেম সেক্স ম্যারেজ, বাথরুম কি হবে, কে কোন বাথরুমে যাবে। তারপরে আপনার মেয়েদের স্পোর্টসের মধ্যে ছেলেদেরকে ঢুকিয়ে দিয়েছে, ছেলেরা মেয়েদেরকে মেরে রক্তাক্ত করে দিচ্ছে ট্রান্সজেন্ডার বলে, সে স্পোর্টসের মধ্যে ঢুকে গেছে। চারিদিকেই একটা অবক্ষয়। সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্যই কিন্তু শুধু রিপাবলিকান না, এমনকি দেখেন এবার যেসব মুসলমান 90% ডেমোক্রেটকে ভোট দিত, আজকে মিশিগানের 200,000 ভোটার, মুসলিম ভোটার, স্বয়ং মেয়র, মুসলমান মেয়র আপনার এই ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছে, এন্ডোর্স করেছে। তো ডোনাল্ড ট্রাম্প এসছে, যাই হোক, ইলেকশনে জিতার পর মাহফুজ বাবাই যেটা বলেছে, ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট। সত্যি এখন সবচেয়ে বড় কথা, দেশটাকে যদি আপনারা ভালোবাসেন, আমরা দেখব এই ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন দেশটাকে কি করবে। কয়েকটা ইঙ্গিত আপনাকে আগে থেকেই দেই। আপনারা দেখেছেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কানাডার জাস্টিন ট্রুডো আপনার লেফট উইং এর লোক, বাইডেনের খুবই বন্ধু মানুষ, ট্রাম্পের সম্বন্ধে অনেক বাজে কথা বলতো, অনেক কঠোর কথা বলতো। সে ইলেকশনে জেতার পর ট্রাম্পের প্রাইভেট বাড়ি মার-লগোতে সে প্লেন নিয়ে এসে হাজির, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছে। তো ডোনাল্ড ট্রাম্পের পাওয়ারটা, ডোনাল্ড ট্রাম্প ইজ আলফা ম্যান, এ সাধারণ একটা লিডার না। ইনি কিন্তু, ইনাকে গোটা ওয়ার্ল্ড ভয় পায়, ভয়ের সঙ্গে রেসপেক্টও পায়। ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার বলছে, আপনার লেবাননের যে হোস্টেজ, 7 জন আমেরিকান হোস্টেজ সহ 100 জনকে এখনো আটকে রেখেছে এই হামাস, তাদেরকে বলেছে তোমরা তাদেরকে আমি 20 তারিখে শপথ নেওয়ার আগে ছেড়ে দাও, তা না তো কিন্তু তোমাদের অবস্থা হেল হয়ে যাবে। এই যে একটা আমেরিকান মানে প্রেসিডেন্টের এই বলিষ্ঠ যে পদক্ষেপ, বলিষ্ঠ ভূমিকা, যার জন্য পুতিন, তারপরে আপনার ইউক্রেনের প্রেসিডেন্ট, তারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসতে চাচ্ছে যে আমরা ইউক্রেনের ওয়ার বন্ধ করে দিতে চাচ্ছি। তো একটা প্রেসিডেন্ট কিন্তু, আমেরিকার প্রেসিডেন্ট,
যা তা ব্যাপার না। ওয়ার্ল্ড লিডার এই জন্যই বলা হয় যে তারা কিন্তু ওয়ার্ল্ডের উপর ইম্প্যাক্ট করে যে কে প্রেসিডেন্ট হলো। তো ডোনাল্ড ট্রাম্প এবার একটা ড্রিম টিম নিয়ে এখানে এসছে। তার সঙ্গে পৃথিবীর বুকে আদম আলাহ সাল্লামের পরে পরে আজ পর্যন্ত পৃথিবীর বুকে যে সাকসেসফুল লোকটা হেঁটে বেরিয়েছে তার নাম হলো ইলন মাস্ক। সেই ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আছে, এবং ইলন মাস্কের কিন্তু এখন টাকা দরকার নেই এবং ফেমও দরকার নেই। আপনার জীবনে যদি টাকা পয়সা আর ফেম দরকার না থাকে, তাহলে আপনি নির্ভীকভাবে ভালো কাজ করে যাবেন। তো এই তারপরে আপনার ইন্ডিয়ান সেই ভিভেক প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, অত্যন্ত ইন্টেলিজেন্ট একজন বিলিনিয়ার, অত্যন্ত ইন্টেলিজেন্ট তখর সে এই অবস্থায় এলন মাস্কের সঙ্গে জয়েন করেছে। আমাদের আপনার ডিপার্টমেন্ট অফ স্টেটের যে হেড, স্টেট ডিপার্টমেন্টের যে হেড, স্টেট সেক্রেটারি মারিও মার্কো রুবিও। মার্কো রুবিও একজন কিউবান আমেরিকান পলিটিশিয়ান, বহু এখানেই জন্ম, বহু বছর ধরে আছে, তার রেকর্ড অত্যন্ত ভালো। সে যদি এখন সেক্রেটারি অফ স্টেট হয়, তাহলে মনে হয় পৃথিবীতে আমাদের শান্তিও আসবে। ডোনাল্ড ট্রাম্প ইজ এ নো ওয়ার ম্যান, আনডাউটেডলি সবাই জানে। যারা তার শত্রু তারাও বলে হিজ এ নো ওয়ার ম্যান। তো আমার মনে হয় শুধু আমেরিকার জন্য না, ডোনাল্ড ট্রাম্পের আগমনটা পৃথিবীতেই শান্তি বয়ে নিয়ে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। চল ভাই, এই যে গাজা যুদ্ধবিরতি নিয়ে কৃতিত্বটা আসলে কার? ট্রাম্প এবং বাইডেন দুজনেই দাবি করছেন, সেই আসলে বিষয়টা সিম্পল, একটা 5 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করেন যে 1.5 বছর ধরে কোনো কিছুই নেই, পিস নেই, সিজ ফায়ার নেই। কতবার সিজ ফায়ার চেষ্টা করেছে বাইডেন গভর্নমেন্ট, কতবার ইউনাইটেড নেশন চেষ্টা করেছে, কেউ সাকসেসফুল হয়নি। তো আজকে 5 দিন আগে যদি সিজ ফায়ার করে ডোনাল্ড ট্রাম্প গদিতে বসার আগে, তাহলে আমার আর কিছু বলার নেই। আপনারা জানেনই কার জন্য, কার ভয় পেয়ে যে এই দুই দেশ ইসরায়েল আর হামাস এখন পিসের মধ্যে বসতে চাচ্ছে। ক্রেডিট গোস টু ডোনাল্ড ট্রাম্প আন্ডারউডলি। অনেক ধন্যবাদ। ভেরি গুড। সাংবাদিক, সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান। মাহফুজ ভাই, 20 তারিখ দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। যদি আপনি বাংলাদেশি কমিউনিটি বলেন, বাংলাদেশ বলেন, বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে যদি বলেন, কি বলবেন? ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার ঘটনা এবং যেটি যে আহ, তিনি এক টার্ম বিরতি দিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন, এটা আমেরিকার ইতিহাসে প্রায় 150 বছরের ইতিহাসে একটি আহ, চমকপ্রদ ঘটনার পুনরাবৃত্তি। আর একই সাথে ডোনাল্ড ট্রাম্পের আহ, নির্বাচন, এইবারের নির্বাচনটি ঐতিহাসিক এবং ডেমোক্রেটদের ব্যর্থতা, মানুষের আস্থা অর্জন এবং সাধারণ মানুষের, যেই মানুষগুলো যারা খেটে খাওয়া শ্রমিকরা বা মধ্যবিত্ত মধ্যবিত্তের সমর্থিত দল হিসাবে ডেমোক্রেটরা সবসময় নির্বাচন দিতে আসতো, সেই সমর্থন হারিয়ে এবং পৃথিবীতে একটি যুদ্ধংদেহী পরিবেশ সৃষ্টি, ইউক্রেন থেকে আরম্ভ করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের বিস্তার ঘটিয়ে যুদ্ধের পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, এবং তার পরিপ্রেক্ষিতে আমেরিকার জনগণের উপরে যে দ্রব্যমূল্যের উচ্চ হার চাপিয়ে, গ্যাসের দাম থেকে আরম্ভ করে ডিম থেকে আরম্ভ করে ব্রেড, সবকিছুর দাম যেভাবে বেড়েছিল, তাতে আমেরিকাতে যেভাবে যে মুদ্রাস্ফীতি যেটি ঘটেছে এবং মূল্যস্ফীতি, এইসব কিছুর পরিপ্রেক্ষিতে এবং এখানকার মুসলিম ভোটার থেকে আরম্ভ করে, শুধু মুসলিম ভোটার নয়, যারা ল্যাটিন ভোটার, যাদেরকে বলা হতো ইমিগ্রেন্ট ল্যাটিন ভোটার, ডেমোক্রেটদের সমর্থক, তারাও কিন্তু ডেমোক্রেটদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে ট্রাম্পকে ভোট দিয়েছেন। ট্রাম্পকে যারা পছন্দ করেন না, তারাও ট্রাম্পকে ভোট দিয়েছেন, কারণ তারা বাইডেনের অদক্ষ শাসন ব্যবস্থা এবং পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যুদ্ধকে বন্ধ করার জন্য। কেন, ইসরায়েলের গাজায় গণহত্যার সহযোগী হিসাবে ট্রাম্প, বাইডেন কিন্তু ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। সেই গণহত্যা এবং আরেকটি যুদ্ধ, ইউক্রেনে আরেকটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে রাশিয়াকে আক্রমণের সুযোগ করে দেওয়া, আইন অনুযায়ী এবং চুক্তি অনুযায়ী যেটি ছিল, বার্লিন ওয়াল ভাঙার পর চুক্তি ছিল যে ইউক্রেন
ইউক্রেনে কোনো ইউক্রেনে কোনো দ্রাসনস্তের পর, সোভিয়েত ইউনিয়ন বিভক্তির পর যে ইউক্রেনে ন্যাটোর কোনো ন্যাটো যোগ দিতে পারবে না, সেই আইনকে অমান্য করে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার আশ্বাস দিয়ে, প্রশ্রয় দিয়ে, যুদ্ধ সৃষ্টি করে, পৃথিবীতে যুদ্ধের যে পরিবেশ সৃষ্টি করে পৃথিবীকে আসলে অশান্ত এবং আমেরিকার মানুষের জনগণকে দ্রব্যমূল্য উচ্চ দ্রব্যমূল্যের মধ্যে নিমজ্জিত করে যে পরিস্থিতি তৈরি করছিল, সেটি আসলে বাইডেনের এবং ডেমোক্রেটদের পরাজয়ের একটি বিরাট ভূমিকা রেখেছে। আর একই সাথে আমি বলবো যে বাইডেনের গণতন্ত্রের চর্চার নামে, গণতন্ত্র সম্মেলনের নামে বাংলাদেশকে গণতন্ত্রের সম্মেলন থেকে তাদের আইন, তাদের হিসাব অনুযায়ী বা মানদণ্ড অনুযায়ী তারা বাংলাদেশকে গণতন্ত্রের সম্মেলনে দাওয়াত দেয় নাই, অথচ গণহত্যাকারী ইসরায়েলকে এবং পাকিস্তানের বর্বর শাসকদেরকে যারা গণতন্ত্রের তোয়াক্কা করে না তাদেরকেও তারা গণতান্ত্রিক সম্মেলনে দাওয়াত দিয়ে তাদের ডাবল স্ট্যান্ডার্ড গণতন্ত্র, তাদের ডাবল স্ট্যান্ডার্ড গণহত্যা, ইসরায়েলের গণহত্যাকে তারা উপেক্ষা করে ভেটো দিয়ে ইসরায়েলকে গণহত্যায় সাহায্য করে যেভাবে আহ পৃথিবীতে একটি কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছিল, এসব থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু মানুষ এবং বিপুল সংখ্যক ডেমোক্রেট এবং নিউ ইয়র্কে, যেই নিউ ইয়র্ক হলো ডেমোক্রেটদের ঘাঁটি, যেই জ্যাকসন হাইট এলাকা, যেই আহ, আহ, যেই করোনা এলাকা, সেখানে ট্রাম্প প্রতিটা সিটে ট্রাম্প জিতেছে এবং নিউ ইয়র্কে 2 লাখের উপর বেশি ভোট পেয়েছে ট্রাম্প, এই প্রথমবারের মতো রিপাবলিকান প্রেসিডেন্ট। সব মিলিয়ে আসলে ট্রাম্পকে আমরা আমরা যারা ডেমোক্রেট সমর্থক ছিলাম, আমরা ডেমোক্রেটের প্রতি আমাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছিলাম এবং এই সমর্থন প্রত্যাহারের কারণে ট্রাম্পের রিপাবলিকান আহ সমর্থনের সাথে সাথে নেতিবাচক ডেমোক্রেটদের সমর্থন মিলিয়ে ট্রাম্প এক ঐতিহাসিক জয় পেয়েছেন। সেই জয় শুধু প্রেসিডেন্সি নয়, কংগ্রেসের দুটি কক্ষেই এবার ট্রাম্পের রিপাবলিকান দলও জিতে এসেছে। তো আমরা আশা করি ট্রাম্প তার দ্বিতীয় টার্মে প্রথম টার্মের ভুল ত্রুটি বাদ দিয়ে আমেরিকাকে একটি ঐক্যবদ্ধ আমেরিকা এবং তার যে স্লোগান যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, সেটি করবেন। এবং আমরা যারা আমেরিকার নাগরিক, আমাদের জন্য যেন ট্রাম্পের এই শাসন আমলে দ্রব্যমূল্য দ্রব্যমূল্য স্থিতিশীল হয় এবং একই সাথে বিশ্বের যুদ্ধ বন্ধের মাধ্যমে গণহত্যা, গাজায় ইসরায়েলের গণহত্যা যেন বন্ধ হয়, তেমনি ইউক্রেনে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের মাধ্যমে শান্তি ফিরে আসে, তেমনি আমাদের বাংলাদেশ সহ যেই দেশগুলো উন্নয়নশীল দেশ, সেই উন্নয়নশীল দেশে আমেরিকার অযাচিত হস্তক্ষেপ বন্ধ হবে এবং আমেরিকা কোনো ডাবল স্ট্যান্ডার্ডের মাধ্যমে কোনো দেশে তার চাপিয়ে দেওয়া নীতির চর্চা করবে না। আমরা সেই ধরনের আহ, রাজনীতি আশা করি। আর একই সাথে আমি মনে করি যে ট্রাম্পের যুগে আমরা হয়তো ভালো কিছু পাবো, এটি আমার আশা, আমি আশাবাদী। কারণ এই গত 4 বছরে মানুষ হতাশ হয়েছেন, এই হতাশা থেকে মানুষকে আশার আলো দেখে ট্রাম্প বিজয়ী হয়েছেন এবং সেই আশার আলোর মধ্যে দিয়ে আগামী 4 বছর আমেরিকা উন্নতির দিকে এগিয়ে যাবে। মাসুদ ভাই, এই যে বাংলাদেশের সাথে সম্পর্কের কোনো পরিবর্তন আসবে কিনা? আসলে আমরা ট্রাম্পের গত টার্মে আমরা দেখেছি ডেমোক্রেটরা যেমন তাদের কিছু ইস্যু থাকে, উন্নয়নশীল দেশে, দরিদ্র দেশে গণতন্ত্রের রপ্তানি বা অন্য কিছু। আমরা যখন দেখেছি ট্রাম্পের গত টার্মে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বিষয়ে তার কোনো আহ, আগ্রহ এবং অনাগ্রহ কোনো কিছু দেখিনি, একটি স্বাভাবিক আহ, সম্পর্ক ছিল। সেই ক্ষেত্রে আমরা তখন বাংলাদেশ ডেস্ক নামে কোনো ডেস্ক ছিল না আপনার স্টেট ডিপার্টমেন্টে। এবং আমার মনে হয় না যে বাংলাদেশ নিয়ে অতি আগ্রহ বা বাংলাদেশের নিয়ে অনাগ্রহ এইসব বিষয় ট্রাম্পের সময় থাকবে। ট্রাম্পের সময় স্বাভাবিক নিয়মে আরো দেশগুলো যেমন থাকে বাংলাদেশের ক্ষেত্রে থাকবে এবং বাংলাদেশের কারো আহ, কারো পক্ষে এটি বলার সুযোগ থাকবে না যে আমেরিকার গভর্নমেন্টের সঙ্গে তাদের আহ, বিশেষ সম্পর্ক বা আমেরিকার গভর্নমেন্টের আশীর্বাদ পুষ্ট সরকার আছে বা আমেরিকার আশীর্বাদ পুষ্ট
আহ, সরকারি দলকে একটা প্রচ্ছন্ন ক্ষমতাবান তৈরি করবে আমার মনে হয় না। এবং যারা ভেবেছিল যে বাইডেন জিতে আসলে যে আমেরিকার যে নীতি আছে সেই নীতির চর্চার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার যে প্রভাব থাকবে সেই প্রভাবটা আর থাকবে না। যারা আমেরিকান প্রভাব নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বলিয়ান হচ্ছিল এবং ভবিষ্যতে আরো হওয়ার জন্য আকাঙ্ক্ষা যাদের মধ্যে ছিল তাদের আকাঙ্ক্ষায় আহ, আহ, জল ঢেলে দিয়েছে ট্রাম্পের জয়। এবং ট্রাম্পের জয়ের পর বাংলাদেশ নীতিতে অবশ্যই পরিবর্তন আসবে, কিন্তু সেই পরিবর্তনটা কি সেটা আমরা দেখার অপেক্ষায় থাকবো ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর। জি, ধন্যবাদ আপনাকে। জি, আপনার ভাই যদি শিওর। বলেন, ট্রাম্প আসার দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশের সাথে সম্পর্ক কিভাবে দেখবেন, কিভাবে কি মনে হয় আপনি? জি, আমি ওই আমাদের দুই স্বনামধন্য মুরব্বীদের কথার সাথে একটু তাল মিলাতে চাই এভাবে। ওনারা বলছেন যে ডেমোক্রেট খারাপ ছিল সেজন্য ট্রাম্প আবার আসছে, দ্যাটস গুড। প্রশ্নটা হচ্ছে ট্রাম্প তো ছিলেন, ট্রাম্প যখন ছিলেন 4 বছর, সেই 4 বছরে আপনারা স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাবেন, এগুলো তো ওই বই পুস্তকের কথা, বাজেটের ব্যাপার। সেজন্য ট্রাম্প $8.8 ট্রিলিয়ন লোন বাড়িয়েছেন এই দেশের, 8.8 ট্রিলিয়ন ইন ইজ 4 ইয়ার্স। অ্যাট দি সেম টাইম বাইডেন ইনক্রিজ বাই 6.2 ট্রিলিয়ন। সো সেই দিক থেকে 2.6 ট্রিলিয়ন। আমি একটু মাঝখানে একটু বলতে চাই, ট্রাম্প কিন্তু প্রাথমিকভাবে যে কোভিড-19 যে বরাদ্দগুলো দিয়েছে পরে বাইডেন সেই বরাদ্দ বা সেটির সাফল্য পেয়েছেন, সেটি কিন্তু ট্রাম্পের দেওয়া বরাদ্দ। এবং তখনকার যে অস্বাভাবিক যে বাজেট বেড়েছিল সেটি কোভিড-19 জন্য যে বরাদ্দ এবং ইসের জন্য ভ্যাকসিন তৈরির জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওটা বিশেষ সময় ছিল, ওটা কোনো স্বাভাবিক সময়ের শাসনকাল না। এটিও কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের হয়। জি, আমি এই ফ্লোরটা আমার, আমি একটু কথা বলে নেই, তারপরে আপনি আবার বলবেন, কোনো অসুবিধা নেই। বিষয়টা প্যান্ডেমিক শুরু হচ্ছে, আহ, ট্রাম্প তখন ক্ষমতায় আসছেন, কিন্তু উনার যে এক্সপেন্স ডিউরিং দ্যাট টাইম ইয়ের জন্য, আম, ওই মহামারীর জন্য, সেটা কিন্তু একেবারে আমাদের জানা মতে আমরা যতটুকু দেখছি, উনার আমলে ভ্যাকসিনটাও সাকসেস হয় নাই, সেটা বাইডেন আমলে হয়েছে, সেটার জন্য বড় কথা না। আমার যেটা বক্তব্য, এই যে এইট ভাই পয়েন্ট এইট ট্রিলিয়ন ডলার লোন করা বা আমাদের ডেটকে বাড়ানো, সেখান থেকে আসছে ইনফ্লেশন, এন্ড দ্যাট ইজ দ্য রিজন হোয়াই উই হ্যাড সাফার্ড লাস্ট 4 ইয়ার্স না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ট্রাম্পের 4 বছর আমরা দেখেছি, 2016 থেকে 2020 কেমন, এখন আবার ইনশাল্লাহ 2025 থেকে 2029 পর্যন্ত দেখবো। এখন আমার শুধু এটাই ভয়, ট্রাম্প যদি পরিবর্তন এবং বর্তমানের যে ম্যান্ডেটের কথা নিয়ে আমরা আলোচনা করছি, সেটাকে যদি উনি স্বীকার করেন এবং সে অনুযায়ী যদি উনি পরিবর্তন হয়ে থাকেন, উনি উনি যদি গত 4 বছরের মতো সামনের 4 বছর চালাইতে চান, তাহলে আই থিঙ্ক হি উইল বি অলসো অ্যানাদার ফেইলিউর। দি রিজন ইজ দ্যাট হি লস্ট হিজ সেকেন্ড টার্ম টু। So whether Biden lost his second term, that's not new. And Biden, we knew what happened as the debate and how old he was showing in that debate. So anyway, ওখানে হচ্ছে এই প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ট্রাম্পের 90 মিনিটসের যে একটা ডিবেট হয়েছে, সেই ডিবেটে 90 মিনিটের ভিতরে উনি 29 বার লাইক করছেন, প্রমাণিত। এখন 4 বছরে প্রোরেটেডলি, এক্সপোনেনশিয়ালি, ইট উইল বি 36,000 টাইমস। লাস্ট টাইমে উনি প্রথম 4 বছরে উনি 30,000 বার প্রমাণিত লাইক করছেন। এবার যদি উনি অন্তত আরো 30,000 লাইক করেন, ফরগেট অ্যাবাউট 36, তাহলে আমাদের জন্য বিপদ। এই জন্য বিপদ, কারণ দেশের উন্নতির সাথে লাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। দেশে আমরা আমরা চাই দেশের উন্নতি হোক, এবং সেই জন্যই আমরা ওনাকে 47th প্রেসিডেন্ট হিসেবে ওয়েলকাম জানাচ্ছি। এবং আমরা ওনাকে আগামী 4 বছর আমরা সব রকম ওনাকে সহযোগিতা করব। উনি যাদেরকে ভাই, আমাদের পল ভাই বলছেন কিছু কিছু সেক্রেটারিদের কথা, আমরা সব সেক্রেটারি নিয়ে আলোচনা করতেছি না, আমরা কিছু সেক্রেটারি নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে, আমি প্রথমেই বলছি যে অ্যাম্বাসেডরের কথা। দ্বিতীয় টাইমে আমরা বলতে চাচ্ছি উনাদের যে লেবার সেক্রেটারি, এই লেবার সেক্রেটারি হোয়ার এভার হি ওয়েন্ট,
he has destroyed the right of workers. সেজন্যই আমেরিকাতে রিপাবলিকানদের মাধ্যমে 28টা স্টেটে রাইট টু ওয়ার্ক রুল চালু। রাইট টু ওয়ার্ক মিনস ইউ হ্যাভ নো রাইট টু অ্যাজ এ ওয়ার্কার, দ্যাট ইজ কল রাইট টু ওয়ার্ক। এই 28টা স্টেটে আপনার কোনো ওয়ার্কারদের কোনো রাইট নেই। আপনি সকালে আসবেন কাজে, বিকেলে যাওয়ার সময় পিঙ্ক স্লিপ নিয়ে বাসায় যাবেন, কোনো রকম বাদ প্রতিবাদ করার কোনো সুযোগ নেই 28টা স্টেটে। সেজন্য আমরা বলতেছি যাকে উনি লেবার সেক্রেটারি বানাইছেন সে যদি তাই করতে চায় আমেরিকাতে, তাইলে প্রোডাকশন উইল বি ফেল। আমাদের যে কর্মচারীরা যে কাজ করে যে বেতন পায় সেখানে আসবে ফেলিওর, কারণ ইউ ক্যানট গেট দি রেইজেস উইদাউট দি নেগোসিয়েশনস। তো অল দিস ইজ অ্যান ইস্যু উই হ্যাভ টু সি নেক্সট 4 years. আমি মনে করি because he is the president now, we have to wait and see how he does. সে কিভাবে আমাদের এই বর্তমানের যে ইনফ্লেশন নিয়ে আমরা আলোচনা করতেছি সেটাকে কন্ট্রোল করে। আমরা যে বর্ডার নিয়ে আলোচনা করতেছি, বর্ডারকে সে কিভাবে কন্ট্রোল করে। গুড থিং ইজ দিস, হি হ্যাজ দি হাউস, হি ইজ দি মেজরিটি, হি হ্যাজ দি সিনেট, হি হ্যাজ দি মেজরিটি, হি ইজ দি প্রেসিডেন্ট and he has the Supreme Court. So he cannot say I don't have enough vote. He has enough, more than enough vote. He can now build the 2,000 miles border at any time. So we want to see if that does not happen the way he said and the way we are expecting, তখনই মানুষের ভিতরে একটা চিন্তা চেতনা পরিবর্তন আসবে। এট দি সেম টাইম আপনারা যেটা দুইজনে বলছেন যে ডেমোক্রেটিক পার্টিকে কেন এই ইলেকশনে আমরা বাদ দিয়ে রিপাবলিকানের ক্যান্ডিডেটকে, যাকে আমরা চিনি জানি, তাকে আমরা ভোট দিচ্ছি। ইয়েস, দ্যার ইজ এ রিজন। মুসলিম থট দ্যাট ইফ হি কামস প্যালেস্টাইন উইল বি ফ্রি। I don't think so. I don't see any reason why it will happen. Rather, Golan Heights is a new place. What he did in his first term, he became recognized Jerusalem as the capital of Israel, which was originally decided in 1980. 1980 to 2017, no president has agreed. He agreed. And then they occupied a place of Jordan, Golan Heights. That Golan Heights, they created a place called Trump Heights. আপনারা জানেন এটা। তো এখন লেবাননে এবার তারা একটা জায়গা দখল করছে ইসরায়েলি বর্ডার এলাকা দিয়া, প্রায় 10 মাইল লেবাননের ভিতরের দিকে এবং 37 মাইল লম্বা। এখন আইডিয়াটা হচ্ছে এটা হলো এখন লেবানন। তো আমরা যেটা বলতেছি, তাদের যে হাকাবিকে এখন অ্যাম্বাসেডর বানানো হয়েছে, হাকাবির যে কাজ, হাকাবি অলসো ওয়ান্ট দ্যাট দি এন্টায়ার মিডল ইস্ট, স্পেশালি ইজিপ্ট, জর্ডান, লেবানন, up until Saudi Arabia, it should be Israel land, because they think that the নীল নদ যেটা দিয়ে মোসেস পার হয়েছিল সেটা কিন্তু যে নীল নদ আমরা এখন দেখি সেটা না। তারা মনে করে যে ইট ওয়াজ সামওয়্যার ইন ভেরি ক্লোজ টু কাবা, because at that time, 5,000 years ago, that is where they think it is, and whatever the scientifically they are doing. So we have to come to the history, the way Jewish people thinks, the way America is thinking, the way British has created in 1948 Palestine. So this is the first part. Second part is that the American growth, the productivity, if the workers are not valued and respected, it will fall. If you control the border, you have to still think that you need 3 million truck drivers to bring goods from across the states to state. You need 8 million farmers to produce the goods that we eat. This is something, if he has a good plan, which we have not seen, because he wants to crush Obamacare, but he does not have a health insurance plan, where 32 million American is the member and getting the benefits from the Obamacare. তো এইসবই আমার বর্তমানে চিন্তা। কিন্তু আমি মনে করি আপনাদের যেরকম আশা, আমারও এরকম আশা, ইনশাল্লাহ ট্রাম্প যদি আমাদের জন্য ভালো করে, তাইলে এখন আসি আমরা বাংলাদেশিদের জন্য কি। বাংলাদেশিদের জন্য যদি ইলিগাল ইমিগ্রেন্ট ইজ অ্যান ইস্যু হয়ে থাকে, তার জন্য আমি মনে করি, অ্যাকর্ডিং টু মি, লোকেরা অনেকে মানতে চায় না, আমি মনে করি 2 হতে 3 লক্ষ বাঙালি আনডকুমেন্টেড আমেরিকাতে পুরা 50 স্টেট। আচ্ছা, যদি
1 লক্ষ হয়, they will be affected by the thing that we are saying, that those who are committing crime, you know, a crime যেটা হচ্ছে ইলিগালদের মাধ্যমে আর আমেরিকানরা করছে, এর ভিতরে মাত্র 12% is being done by the 22 million. The rest 88% is being done by American. So I think crime statisticsটা যেহেতু ওরা আনডকুমেন্টেড অ্যান্ড বর্ডার দিয়ে ক্রস করে আসছে, ওদের কথাটা সবার আগে আসে এবং আসা কথা, আমার কোনো আপত্তি নেই সে ব্যাপারে। আর যারা এখানে ক্রাইম করতেছে তাদেরকে বিদায় করে দেওয়াই ভালো, এটা আমি মনে করি। তো অ্যাজ এ হোল, ট্রাম্প ইজ টেকিং ওভার অন দি 20th. We have to wait and see. We pray for him to do the good job. The expectation আমাদের যেটা হচ্ছে, আমরা যেটা মনে করি যে ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য ভালো হবে, আমি এই বলে শেষ করব। আর ওই যে বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে একটু বলতে। জি জি, এই যে সম্পর্কটা বলতেছি এইভাবে না, বাংলাদেশের সাথে আমেরিকার যে রিলেশন হাসিনার 15 বছরে যেভাবে ছিল, এই রিলেশনের তেমন কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করি না। আর এখন হাসিনা নাই এবং তার দল ক্ষমতাতেও নাই, তাইলে এখন তারা ওই যে আগে যে একটা আর্গুমেন্টেটিভ ছিল, সেটা হয়তো বাংলাদেশ থেকে আসবে না। সেই দিক থেকে ট্রাম্পের হাতে এত সময় নাই যে বসে বসে, যেটা আমাদের মাসুদ বলছেন যে এটা তার ইয়া, ওনাদের পক্ষে, ওর পক্ষে এটা সম্ভব না বসে বসে বাংলাদেশ নিয়ে অনেক চিন্তা করা, যে আওয়ামী লীগের এই অবস্থা, বিএনপির এই অবস্থা, হোয়াই নট আই ডু সামথিং। আমার মনে হয় না খুব একটা ইম্প্যাক্ট হবে। তবে আমেরিকার যে পলিসি, ফরেন পলিসি, that will have an impact, because US aid, United Nations, WHO, all this aid, 80% comes from the United States. And Trump does not like that. If he cuts those things, does not give the amount they used to give, it will affect countries like us. Because World Health Organization is the one who use all the vaccine remedies in the entire world, including Bangladesh. When I was 4 years old, I used to have those, injection for malaria, and so forth. Then Tika for smallpox. So America fund that through WHO. If they do that, so I don't know whether he will do those things, whether he's going to try to come out all the international aid. প্রশ্ন হচ্ছে তার বক্তব্য যেটা, যে অন্যরাও বেনিফিট পায়, তারা কেন পয়সা দিবেন? এখন তারা দিবে না বললে তো হবে না, না দিলে কি করবেন? তখন তো আমেরিকাই দিত আর কি। সেটার যে একটা পরিবর্তন যদি আসে, তাহলে ডেভেলপিং কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ উইল বি হ্যাম্পার্ড। নাও, গত বছর 13,722 জন স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকাতে আসছে। যদি ট্রাম্প বর্ডার কন্ট্রোল করতে চান, তাহলে উনি ভিসার ব্যাপারেও কিছুটা সাবধান হবেন, এতে কোনো সন্দেহ নাই। তার লোকেরা তো বিভিন্ন জায়গাতে এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, ইমিগ্রেশনের ডাইরেক্টর হয়তো বলবে যে এত ভিসা দেওয়া যাবে না, সেখানে আমাদের একটু লস হবে, যে আমরা ততগুলি ভিসা পাবো না। উনি প্রথম 4 বছর যখন ছিলেন, উনার আমলে ফ্যামিলি আনতে লাগতো আগে 12 বছর, এখন লাগে 16 বছর, হইতে 18 বছর। তো আমি জানি না উনার এই 4 বছরে আর কত পিছনে যাবে। এই হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, উনি বলছেন যে যারা এই দেশে আনডকুমেন্টেড, তাদের সন্তানরাও যদি এখানে জন্ম হয়, তাহলে সিটিজেন হইতে পারবে না। মা বাবা, ভাই বোন, অন্যান্য যাদেরকে আমরা আমেরিকাতে আনি, তাদেরকে আর আনা যাবে না এক্সেপ্ট স্পাউস। সো এইসব বিষয়গুলি আমাদেরকে দেখতে হবে, মানে অপেক্ষা করতে হবে যে উনার আসলে পলিসিগুলি কি হয় আর কি। তো সেই কথা বলেই আমি আপাতত মুরব্বীদের কাছে শুনবো। অনেক ধন্যবাদ। নাসির আলী খান পল ভাই, শুনলেন এর কথা? আচ্ছা, প্রথমে একটা কথা বলি, মাহমেদ ভাই কিছু তথ্য ভুল দিয়ে গেল। না না, কোনো তথ্য ভুল নেই। কিছু তথ্য ভুল দিয়ে গেছেন, এটা আমি একটু উল্লেখ করলেই আমার সামনে যে আপনাদের এডুকেটেড দর্শক আছেন, তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। নাম্বার 1, ভ্যাকসিন। এই কোভিডের সময় যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনের ক্রেডিটটা উনি বাইডেনকে দিচ্ছেন। 100% রং। 100% রং এই জন্যই আমি বলছি, আপনারা সবাই জানেন, যখন এই কোভিড-19 আমাদেরকে হিট করলো চরম অবস্থা, তখন তো ট্রাম্পই ছিল প্রেসিডেন্ট। ট্রাম্প সাহেব এই It was his last year. ইয়েস, সে প্রেসিডেন্ট ছিল, আমি বলছি। যখন 19-এ আপনার কোভিড হিট করছে, তখন সে প্রেসিডেন্ট ছিল।
এখানে লাস্ট ইয়ার ফার্স্ট ইয়ার না, এটা তো সত্যি। সে প্রেসিডেন্ট ছিল এবং সে এফডিএ কে এবং সায়েন্টিস্টদের এত পুশ করছিল, এই ডেমোক্রেটরাই কিন্তু তার এগেনস্টে বলছিল হি ইজ পুশিং টু মাচ। যারা আমরা যারা আমরা মেডিকেল লাইনের লোক, যারা এফডিএ তে কাজ করে, সায়েন্টিস্ট, তারাই জানে পৃথিবীতে যে কোনো মহামারীর ভ্যাকসিন রিসার্চ করার পর মার্কেটে এসছে এভারেজ টাইম 8 to 9 years. Any vaccine you name it, any vaccine you name it, 8 to 9 years রিসার্চ করার পর মিনিমাম তারা ভ্যাকসিনটাকে এনেছে। ডোনাল্ড ট্রাম্প সাহেব অনলি প্রেসিডেন্ট, তার আমলে এই মহামারী, ইতিহাসের ভয়ঙ্কর মহামারীর জন্য সে মাত্র 8 মাসে এই কোভিডের ভ্যাকসিন মার্কেটে ফাইজার নিয়ে এসছে, আপনারা সবাই জানেন, এবং সেটা নিয়ে লাখ লাখ লোক জীবন বাঁচিয়েছে। and carried goes to 100% to ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের জন্যই আজকে এই কোভিড ভ্যাকসিনটা গোটা পৃথিবীর লোক, খালি আমেরিকা না, গোটা পৃথিবীর লোক এটা এনজয় করেছে এবং আমরা বহু মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাই। নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি বলছেন যে অনেক কিছু ওয়ার্ড উনি ইউজ করেন, যে ওয়ার্ক টু ওয়ার্ক, ওয়ার্কার টু ওয়ার্ক, ওয়ার্কার টু ওয়ার্ক, তার মানে ওয়ার্কারদের কোনো রাইট থাকবে না, ওয়ার্কারদের রাইট থাকবে না। আমি বলি এই ডেমোক্রেট, আপনারা গরিব মানে যারা অড জব করে, লোয়ার জব করে, $5 ঘন্টা পাত, আপনারা খালি ভোটের খেয়াল করেন, কোন গ্রুপটাকে ধরলে এদের পলিসি হলো ভোট, আর এদের সামনে দেশ টেশ কিছুই নেই। ভোট কিভাবে হবে? 15 মিলিয়ন অবৈধ লোক, চোর ডাকাত গুন্ডা রেপিস্ট ঢুকিয়ে দিয়েছে, একমাত্র আশা 4 বছর পর এদেরকে ভোটার বানানো যাবে। এবং এটাও পুশ করেছে যে আপনি সিটিজেন না হলেও ভোট দিতে পারবেন। এবং অনেক জায়গায় ভার্জিনিয়ায় স্টার্টিং ভোটেই 1600 লোক মানুষ ধরা পড়েছে যারা সিটিজেনই না, তারা ভোট দিতে এসছে, তারা রেজিস্টার্ড ভোটার, তো তাদের গোলই হলো ভোট। আচ্ছা, এই এখন লো ইনকাম লোকদেরকে পাওয়ার জন্য তারা একটা আন্দোলন করলো, $5 থাকবে না, $5 মিনিমাম পেমেন্ট থাকবে না, এটাকে $15 করতে হবে, এটাকে $20 করতে হবে। আমরা রিপাবলিকান বললাম যে তোমাকে মার্কেটের সঙ্গে সমতা রাখে একটা এমপ্লয়ির বেতন দিতে যায়, যদি এমপ্লয়ার মানে হিমশিম খায়, ইটস নট গুড ফর দ্য ইকোনমি। এমপ্লয়ার যখন হিমশিম খাবে তখন কিন্তু আপনার বিজনেসে দর টানবে। তার সবচেয়ে বড় প্রমাণ আজকে দেখেন, যখনই আপনারা $5 থেকে ম্যাকডোনাল্ড এবং ওই সব ওয়ার্কারদের যারা হ্যামবার্গার ফ্লিপ করে $15 উন্নত করলেন, এবং তাদেরকে মেডিকেল দিতে হবে, অল দিস বেনিফিট দিতে হবে, রেজাল্টটা কি হলো? এআই যেটা 50 বছর পর আসার কথা ছিল, সে এআই মার্কেটে চলে আসলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাতে কি হচ্ছে? টেক্সাসে এক ম্যাকডোনাল্ড আবিষ্কার হয়েছে, 24 আওয়ার্স ওপেন, কোনো রক্ত মাংসে গড়া হিউম্যান কাজ করে না, অল রোবট, 24 আওয়ার্স। আপনি ড্রাইভ থ্রুতে যাবেন, রোবট আপনার অর্ডার নিচ্ছে, রোবট আপনার হ্যামবার্গার ফ্লিপ করছে, ম্যানেজার রোবট, ক্যাশিয়ার রোবট, 24 আওয়ার্স রোবট। এখন কি হলো আমার? ওই যে আপনারা ফাইট করলেন, $5 ভাইকে ঠেলে দিলেন $15, তখন বিজনেস বললো আমরা এটা সার্ভাইভ করতে পারবো না। একটা সাধারণ কাজ করে, সবার তো একটা গ্রেড আছে সব জায়গায়, বসের বেতন বেশি হয়, ম্যানেজারের বেতন বেশি হবে, ওয়ার্কারের বেতন কম হবে, এটা গোটা পৃথিবীর নিয়ম সিস্টেম। যাই হোক, যখন দেখলো যে না, এই $15 আমরা পোষাতে পারবো না, তারা আবিষ্কার করলো এই অটোমেটিক, ও ফোনের মধ্যে কল করেন, খাওয়া ঘরে পৌঁছে যাচ্ছে। তারপরে দেখেন অফিস কি হলো, অফিসের যারা বড় বড় অফিস রেন্ট করতো, বড় বড় বিল্ডিং অফিসিয়াল, সেসব কমার্শিয়াল স্পেস খালি হয়ে গেল, মানুষ এখন বেসমেন্টে হাফ প্যান্ট পরে কাজ করছে রিমোট। আই ডোন্ট নিড অফিস, ওয়াই হ্যাভ টু পে $5,000 আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন সেদিন যে আমি দেখলাম টাকো বেলে, আপনার টাকো বেলে আপনি অর্ডার দিচ্ছেন ড্রাইভ থ্রুতে, আগে একটা মানুষ বলতো ক্যান আই হেল্প ইউ, ইয়েস আই হ্যাভ এ অর্ডার, হোয়াটস ইউর লাস্ট নেম, এখন মানুষ নেই সেখানে, কম্পিউটার বলছে হোয়াটস ইউর নেম, নাম বললেন,
স্ক্রিনের মধ্যে আসছে, ইজ দিস ইউ, ইজ দিস ইউ নাসির খান? আমি ইয়েস, ওকে, ইউর অর্ডার ইজ রেডি। তাহলে কি হলো, আমার এক ভাইয়ের চাকরি চলে গেল। তো ডেমোক্রেটের যেটাই বুদ্ধি আসছে সেটাই পৃথিবীকে ডিস্ট্রয় করে দিচ্ছে। এই সবচেয়ে বড় প্রমাণ হলো মানে এই $5 থেকে $15 করা। আরেকটা কথা বলছেন আপনি যে ওই ইউনাইটেড নেশনের কথা, ইউনাইটেড নেশনের কথা আপনি বলছেন হু ইউনাইটেড নেশন। এখানে কিন্তু আপনারা যখন ভিতরে ডেমোক্রেট ফাইট করে ওনাদের কিছু একেবারে ট্রেন্ড ওয়ার্ড আছে, ট্রেন্ড দেয়, ইকুয়াল শেয়ার, মাই রাইটস, ইকুয়াল রাইটস, ইকুয়ালিটি, হ্যাঁ, নো জেন্ডার ডিসক্রিমিনেশন, এইসব ওয়ার্ড বলে। ইকুয়ালিটি যদি বলেন তাহলে আপনার ইউনাইটেড নেশনে যখন আমেরিকা সবচেয়ে বেশি শেয়ার দেয় তখন কেন ইকুয়ালিটি ইকুয়ালিটি আসে না? ইকুয়ালিটি তখন তো আসার কথা যে আমেরিকা যেটা দিবে চায়না সেটা দিবে। আজকে হু দেখেন, হু অর্গানাইজেশনের উপর চায়না ভর করে বসে আছে, কিন্তু চায়নার কন্ট্রিবিউশন কি আছে? চায়নার কোনো কন্ট্রিবিউশনই ওখানে তেমনই নাই। কোনো মানে সাধারণ একটা দেশ যা দেয় সেরকমই চায়না দেয়। ডোনাল্ড ট্রাম্পের কথা হলো না, আমরা ফেয়ার শেয়ার চাই। আজকে সেম থিং হলো আপনার ন্যাটোতে। ন্যাটোতে ডোনাল্ড ট্রাম্প আসার পর আগে কেউ পয়সা দিত না। ন্যাটোর প্রথম ল হলো আপনার জিডিপির 2.5% ন্যাটোতে আপনাকে ডোনেট করতে হবে। ব্রিটেন দেয় না, ফ্রান্স দেয় না, জার্মান দেয় না, রাশিয়া দেয় না, কেউ দিত না। আমাদের ডোনাল্ড ট্রাম্প আলফা ম্যান আসার পর তাদেরকে ফোর্স করছে, তোমাদের 2.5 না দিলে আজকে ইউক্রেন কেন আপনার ন্যাটোর মধ্যে ঢুকতে পারলো না? ন্যাটোর মধ্যে এই জন্যই ঢুকতে পারেনি, ন্যাটোর প্রথম লই হলো তোমার জিডিপি 2.5 দিতে হবে। ইউক্রেনের সেই জিডিপি নেই। তো এই যে ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার হয়ে ফাইট করে, আপনার আর আমার জন্য ফাইট করে, আমাদের নিউ জেনারেশনের জন্য, নিউ জেনারেশনের জন্য ফাইট করছে যে আমরা ইকুয়াল শেয়ার চাই। ইকুয়াল শেয়ার আপনারা দেশে চাবেন, বাইরে চাবেন না, এটা আমার আসলে ইকুয়াল শেয়ার যদি সব জায়গায় হয় আমাদের জন্য এটা ভালো। আরেকটা বললেন প্যালেস্টাইনের সম্বন্ধে, বললেন আপনি প্যালেস্টাইনের সম্বন্ধে বলছেন যে কি ফ্রি প্যালেস্টাইন, ডোনাল্ড ট্রাম্প ফ্রি প্যালেস্টাইন দিবে না। আরে ভাই, আপনাকে মারে ভূত বানিয়ে দিচ্ছে। কত হাজার মুসলমানকে মেরে, বাচ্চা মহিলাদের মেরে শেষ করে দিচ্ছে। কতবার আমরা বেক করছি, গোটা ওয়ার্ল্ড থেকে প্রেশার দিয়েছে, আপনার বাইডেন সরকার সেটা বন্ধ করেনি। উল্টা ইসরায়েলকে টাকা দিয়েছে, অস্ত্র দিয়েছে, বোম দিয়েছে আমাদের মুসলমানকে মারার জন্য। ডোনাল্ড ট্রাম্প আজকে সেই মুসলমান মারাটাকে বন্ধ করছে। তো একটা মানুষকে যদি আপনি চয়েস দেন, ভাই আপনাকে তো একেবারে কিলিং করে শেষ করে দিচ্ছে। এইটা আপনি চান নাকি আপনি ফ্রি প্যালেস্টাইন চান? ও বলে ভাই আমার জান বাঁচান আগে, আই ওয়ান্ট টু লিভ ফার্স্ট দেন মাই রাইট, আমি আগে বাঁচতে চাই। এই বাচ্চাটাই আমাদের ডোনাল্ড ট্রাম্প আপনার প্যালেস্টাইনের বাচ্চাদের। এই জন্য উই শুড স্যালুট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আসার জন্য আজকে সিজফায়ার হয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প আসার জন্য আজকে এই 100 জন যে আমাদের আমেরিকান ভাই ওদের ওখানে আটকে রেখেছে 1 বছরের উপরে, অকথ্য অত্যাচার করছে। আজকে হামাস কিন্তু এই 100 জনকে ফ্রি করে দিতে কোনো দ্বিধাবোধ করবে না, কেননা বস ইজ হিয়ার টুডে, বস কেম টু দ্য পাওয়ার। সো এখন বাংলাদেশ সম্বন্ধে বলি। বাংলাদেশের আপনারা যতই বলেন ইম্প্যাক্ট পড়বে কিনা ডোনাল্ড ট্রাম্পের, আমি একটা জিনিস ক্যালকুলেশন করি। আমরা জানি ইউনুসকে বাংলার মাটিতে কে গদিতে বসিয়েছে, ফ্রম নোওয়্যার। আমার ছাত্ররা জান দিল, জীবন দিল, মুগ্ধ মারা গেল, আবু সাইদ মারা গেল, হাজার হাজার বাচ্চা মারা গেল। এখন ওই কেকটা বানানো হলো, কেক ইজ রেডি, কেকের মধ্যে বাইট দিল আমাদের জিনিয়াস নোবেল বিজয়ী ডাক্তার ইউনুস সাহেব আছে, কেক খাচ্ছে এখন বাংলাদেশে। কেন খাচ্ছে? তার যে আঙ্কেল আছে, তার যে ফ্রেন্ড আছে, 2 ভাই, এক ভাই এক বোন, বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটন, তারাই কিন্তু এই ইউনুস সাহেবকে পুষছে। এবং ইউনুস সাহেবকে তাদের ইনফ্লুয়েন্সেই, ওই ওবামা এদের ইনফ্লুয়েন্সেই, ডেমোক্রেটের ইনফ্লুয়েন্সেই ইউনুস সাহেব যায় প্যারিস থেকে বাংলাদেশে বসেছে। এই ডক্টর ইউনুস আপনার হিলারির ইলেকশনে 2016-এ $12 মিলিয়ন ডোনেশন নিয়ে এসছে। এই বাংলার মানুষ, গরিব মানুষ, লেবার, মানে চাইল্ড লেবার, তারপর অশিক্ষিত মেয়েদের পুকুরের মাছ উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, চাল, ঘরের চাল খুলে নিয়ে চলে যাচ্ছে, এসে এই
সমস্ত ইন্টারেস্ট টাকাটা এই ক্লিনটনের পিছনে, হিলারি ক্লিনটনের পিছনে ঢুকছে। অতএব হিলারি ক্লিনটনকে যারা সাপোর্ট করে, বিল ক্লিনটনকে যারা সাপোর্ট করে, তারা কোনোদিনও ডোনাল্ড জে ট্রাম্পের প্রিয় পাত্র হতে পারবে না। এই ইকুয়েশনটা আপনাকে করতেই হবে। হ্যাঁ, আমি মানি, মেজবা ভাই এবং মাহফুজের সঙ্গে মানি, ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ সম্বন্ধে নামও খুব ভালো মতন জানে না, উনি নামও খুব ভালো মতন জানে না, উনার অত মাথা ব্যথা নেই। আগে থেকে ই করছিল, ওই যে আমাদের সেই হিন্দু নির্যাতনের বিষয় নিয়ে। হ্যাঁ, সেটা লবিং করে বলেছে। লবিং এ তো অনেক কিছু হয় আসলে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার এটা বলেনি, ওই যে টুইটার যে করেছিল। এখানে আপনার ব্যাপারটা হচ্ছে ইসকন লবিং করেছে, ইসকনের প্রচুর টাকা। ইসকন এখানে লবিং গ্রুপকে বলেছে, ভাই ইলেকশনের আগে এই একটা টুইট আপনারা করে দেন, আপনাদের ইলেকশন ফান্ডে এত টাকা দিয়ে দেওয়া হবে। এইভাবে আমেরিকার লবিং কাজ করে, সব সব ধরনের লবিং, মেডিকেল লবিং বলেন, মিট মার্কেট বলেন, ইন্ডাস্ট্রি বলেন, আপনার পলিটিক্যাল লবিং বলেন, সবকিছু লবিং এইভাবে হয়। তো ওই লবিং এর টাকা পাওয়ার পর হয়তো ডোনাল্ড ট্রাম্পের কোনো এড যায় বলছে যে আমাদের ইলেকশনের ক্যাম্পিং এ এরকম টাকা টাকা আসবে লবিং এর, এটা আপনি একটু বলে দেন। উনি বলে দিছে, ইট ডাজন্ট মিন নাথিং। যেটা বলছে এটার কোনো ইম্প্যাক্টও নেই। তবে ডোনাল্ড ট্রাম্পের ইন্টারেস্ট আছে আপনার মোদি কাকুর সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ইন্টারেস্ট আছে। কেন আছে? যেহেতু ইন্ডিয়ার সঙ্গে চায়নার একটা মানে বিপরীত সম্পর্ক, চায়নার সঙ্গে বিপরীত সম্পর্ক। ওয়ার্ল্ডের পলিটিক্সটা ব্যালেন্স করতে গেলে ইন্ডিয়াকে আমেরিকার দরকার আছে। ইন্ডিয়া যদিও রাশার বলয় আজীবন, নেহরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে এখন পর্যন্ত রাশান বলয়ের ইন্ডিয়া, তারপরও আপনার আমেরিকা কেন পাত্তা দেয়? আমেরিকা অনলি ওয়ার্ল্ড পলিটিক্স থেকে, বিশেষ করে আমেরিকা এখন চায়নাকেই তাদের কম্পিটিটর মনে করে ওয়ার্ল্ড মার্কেটে। এই চায়নাকে চেক দেওয়ার জন্যই তাকে মোদি কাকুকে দরকার। এই জন্য ইন্ডিয়াকে একটু ডোনাল্ড ট্রাম্প পাত্তা দেবে। কিন্তু বাংলাদেশে ওই একটাই বলছে, ওই একটা ইকুয়েশন যদি তার কানের মধ্যে বলা যায়, ঢালা যায়, যেটা আমরা রিপাবলিকান বাঙালি হয়তো ঢালবো, যে উনি বিল ক্লিন্টন আর হিলারির লোক, উনি ওবামার লোক, অতএব উনার থেকে আপনি একটু সাবধান থাকবেন। দেশ একেবারে শেষ করে দিছে, দেশ একেবারে ফিনিশ। এখন ম্যাক্সিমাম লোক বলছে আগেই ভালো ছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই, এই যে বাংলাদেশি কমিউনিটির এখানকার বিষয়টা যদি বলেন, এখানে কি ধরনের পরিবর্তন আসতে পারে, এটা প্রভাবটা কি হতে পারে ওই বাঙালিদের উপরে? বাঙালি কমিউনিটি, বাঙালিরা শুনেন, ট্রাম্প যদি বাঙালি মনে করে তাহলে তাদের কোনো প্রভাব হবে না, তাদের কোনো কোনো কিছুই হবে না। কিন্তু বাঙালি যদি মনে করে আমি বাংলাদেশি আমেরিকান, আমেরিকা আমার দেশ, বাংলাদেশ আমেরিকায় থাকবে, আমেরিকায় খাবে, যেই থালে খাবে ওই থালটা ফুটা করে দিবে। দিন রাত লিভিং রুমে বলেন, চার আড্ডায় বলেন, আমেরিকাকে গালি মারে। আবার আমেরিকার ক্যাপিটালিজম এনজয় করছে, আমেরিকার নিজের ছেলে পড়ছে, ফ্যামিলিকে মানুষ করছে, কিন্তু আমেরিকার গুণগান সহজে বাঙালির মুখ থেকে বের হয় না। আপনি যদি বাংলাদেশে আমেরিকান হয়, আমেরিকার উন্নতি চিন্তা করেন, আমাদের বাঙালিদের অনেক উন্নতি হবে, চাকরির সুযোগ আছে। আজকে ইন্ডিয়ান দেখেন, আমাদের পাশের দেশ, আজকে ডোনাল্ড ট্রাম্পের আপনার ক্যাবিনেটে 5 জন ইন্ডিয়ান আছে, 5 জন ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিয়ান। মানে যাতা ব্যাপার না, একটা দেশ, পৃথিবীর এত 210টা দেশের মধ্যে একটা দেশ থেকে 5 জন ক্যাবিনেটে আছে। দেখেন FBI ডাইরেক্টর ক্যাশ প্যাটেল, রাইট? ক্যাশ প্যাটেল আছে এখানে, বিবেক আছে যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিল, তুলসী গেবার্ট আছে, তারপরে আপনার এখন আমাদের একজন বাঙালি আছে যারা অনেকেই জানে না, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বড় পোস্টে, NIH ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটাল, যার হেড চিফ ডাইরেক্টর হলো জয় ভট্টাচার্য, উনি হলো ক্যালকাটার লোক, সায়েন্টিস্ট, তিনি তার চিফ NIH এর। তো ইনারা আছে। আজকে যে ওয়ার্ল্ডের সেকেন্ড পাওয়ারফুল ম্যান জেডি ভ্যান্সের ওয়াইফ হলো ইন্ডিয়ান, তাই না? জেডি ভ্যান্সের ওয়াইফ হলো ইন্ডিয়ান। সো ইন্ডিয়ানরা কোথায় চলে গেছে দেখেন। তো আমরা যদি এই দেশটাকে, আমরা যারা বাংলাদেশি আমেরিকান, এই দেশটাকে নিজেদের দেশ মনে করি,
কেন আমরা এখানেই আমাদের লিভিং বানাচ্ছি। আমাদের মানে আমরা $10 নিয়ে আসে আজকে এত কিছু মালিক হয়ে গেছি আমরা। কত উন্নতি করেছে বাঙালি অনলি 30 বছরের মধ্যে। কত লোক বিজনেসের ওনার। আমরা এক জেনারেশনেই আমরা অলমোস্ট মিডল ক্লাসে চলে এসেছি। তো আমরা এই দেশটাকে যদি ভালোবাসি আর দেশের সঙ্গে সংযুক্ত হই, তাহলে আমাদের ছেলেমেয়েরাও চাকরি পাবে, তারাও একদিন ইন্ডিয়ানদের মতন হোয়াইট হাউসে যাবে, তারা বড় বড় গভর্নমেন্টের পোস্ট পাবে। এবং ইনশাল্লাহ আমরা এই দেশটাকে নিজের দেশ মনে করলে বাঙালি অনেক উন্নতি করবে। কিন্তু এখানে খাবেন আর খালি বাংলাদেশে টাকা পাঠাবেন, বাংলাদেশের গুণগান গাবেন, তাহলে হবে না। When you are in Rome, be a Roman. When you are in America, be American first. Thank you. ধন্যবাদ পল ভাই। মাহফুজ ভাই, আমরা শেষ করবো। বাংলাদেশি আমেরিকানদের নিয়ে যেটি মির্জা ভাই বললেন যে বাংলাদেশি 1 লাখ বা 2.5 লাখ বাংলাদেশি কাগজপত্রহীন তারা অসংখ্য থাকবে, আমি এসে দ্বিমত পোষণ করি। আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশিরা যারা আছেন এখানে তারা কোনো না কোনো প্রোগ্রামে মাধ্যমে বা লিগাল প্রসেসের মাধ্যমে তারা তাদের লিগাল হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে। খুব কম বাংলাদেশি আছে যে বৈধ কাগজপত্রহীন কিন্তু কোন লিগাল প্রক্রিয়ার মধ্যে নাই। সেক্ষেত্রে আমি মনে করি না যে বাংলাদেশিরা ঢালাও ডিপোর্টেশনের মধ্যে পড়বে, কেননা এই প্রজন্মের বাংলাদেশি যারা এখন এই দেশে আসছে তারা কিন্তু বুদ্ধিমান, আগের মতো যারা প্রথম জেনারেশনের মতো তারা নির্বিকার ভাবে অবৈধ জীবনযাপন করে না। সেই ক্ষেত্রে বাংলাদেশিদের কোনো অত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এবং তারা যদি আইন আইন মেনে চলে এবং আইন মেনে চললে তাদেরকে ভীত হওয়ার কোনো কারণ নেই। আর আরেকটি জিনিস, বাংলাদেশি আমেরিকানদের মধ্যে যদি আমি পল ভাইয়ের সাথে একমত, বাংলাদেশি আমেরিকানদের আমেরিকান হওয়ার, কারণ আমেরিকায় কেউ আমেরিকান না, নোবডি ইজ আমেরিকান এক্সেপ্ট রেড ইন্ডিয়ান, কিন্তু এভরিবডি বিকাম আমেরিকান বাই বাই ন্যাচারাল ওয়ে, বাই বার্থ, যারা 3 পুরুষ 4 পুরুষ ধরে। আমাদের বাংলাদেশের মধ্যে একটি নেচার, যেমন আমরা আমেরিকার বাংলাদেশের মানুষের মধ্যে আমেরিকার বিনাশ চাই, আবার আমেরিকার ভিসা চাই, এই মনোভাবটা। আমেরিকান ভিসা পাইলে আলহামদুলিল্লাহ বলা হয়, আর আমেরিকার কোন একটি দুর্যোগ হলেও সেটাকে আলহামদুলিল্লাহ বলে। বাংলাদেশিদের মধ্যে এই মনোভাবটি পরিবর্তন হওয়া উচিত। আমরা আমেরিকার থেকে বাংলাদেশ বর্তমানে সৌদি আরবের চেয়েও বেশি, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা 1 নম্বর রেমিটেন্স এখন বাংলাদেশ আমেরিকার থেকে পায়, যেটি বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় প্রাণশক্তি। বৈদেশিক মুদ্রা, প্রবাসীদের আয়, প্রবাসীদের আয়ের ক্ষেত্রে আমেরিকায় এখন বলতে গেলে 1 নম্বর আমেরিকান প্রবাসীদের অর্থ বাংলাদেশে যে যায় রেমিটেন্স। এবং আমাদের উচিত বাংলাদেশি আমেরিকানদের যেমন আমেরিকার প্রতি তাদের লয়ালিটি প্রকাশ করা উচিত, আনুগত্য, তেমনি বাংলাদেশের মানুষের রাজনৈতিক দলমত নির্বিশেষে আমেরিকার মঙ্গল এবং উন্নতির সঙ্গে তাদের সংহতি প্রকাশ করা উচিত। আমেরিকার দুর্যোগ, আমেরিকায় আগুন লাগলে আলহামদুলিল্লাহ বলা, আবার নিজের ছেলে যখন আমেরিকার ভিসা পায় সেটা আলহামদুলিল্লাহ বলা, এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমেরিকা যেমন আমাদের আমেরিকান বাংলাদেশিদের আবাসভূমি, তেমনি বাংলাদেশি মানুষদেরকেও বোঝা উচিত সৌদি আরবের চেয়ে আমেরিকা বেশি রেমিটেন্স করাচ্ছে। আমেরিকার উন্নতি এবং আমেরিকার প্রতি কৃতজ্ঞতা বাংলাদেশের সকল শ্রেণী পেশা রাজনীতিবিদ সবারই থাকা উচিত। তারা যখন বিভিন্ন ক্ষেত্রে আলাপ আলোচনা করে, যখন আমেরিকাকে হেয় করে বা আমেরিকাকে ঘৃণা করে কোনো কিছু বলা উচিত না। এবং আমি মনে করি যে আমরা বাংলাদেশিরা এখানে যারা আছি তারা আমেরিকার মূলধারার সাথে আমরা আরো সম্পৃক্ত হব, এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানরা কিন্তু নিভৃতে সেই কাজটি করে যাচ্ছে। আজকে আমরা যারা এই প্রথম প্রজন্ম এখনো বিরোধ বিবাদে জড়িয়ে আছি, দেশের রাজনীতি নিয়ে চর্চা করছি, এবং আমাদের মেধা বা সময়টুকু আমেরিকান রাজনীতি বা আমেরিকার উন্নতির জন্য ব্যয় করছি না, কিন্তু সেক্ষেত্রে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানরা কিন্তু এখানে তারা তাদের বুদ্ধিমত্তা সবকিছু দিয়ে আমেরিকার সাথে মেল্টিং পটে মিশে গিয়ে তারা তাদের পথ তৈরি করে এগিয়ে যাচ্ছে। এবং আমি আশা করি এই পথে তারা আমাদেরকে বাংলাদেশি আমেরিকানদেরকে গৌরবের একটি উচ্চ পর্যায়ে নিয়ে যাবে, এবং সেই দিনে আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ সাংবাদিক মাহমুদুর রহমান, মাহফুজ বদ্দিন এবং নাসির মুখার্জী। আপনারা যেখানে শেষ করতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই। ধন্যবাদ। থ্যাংক ইউ।
ধন্যবাদ।